নমস্কার বন্ধুরা, প্রথমেই আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমার চ্যানেলটিকে আপনারা যেভাবে ভালোবেসে অনুসরণ করছেন এবং আমার ভিডিওগুলি শুনে আমাকে উৎসাহিত করছেন, আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অবশ্যই আমার ধন্যবাদ। এতে আমি অত্যন্ত উৎসাহ পেয়েছি নতুনভাবে আপনাদের সামনে আমার মতামত রাখার। ব্রততির কথা, এই চ্যানেলটিকে আপনারা ভালোবেসে এইভাবেই সাহায্য করবেন, সাপোর্ট করবেন। মহাভারত এমন একটি বিষয়, এমন একটি গ্রন্থ যে বা এমন একটি দর্পণ, যেদিকে তাকালে আমরা সমাজের না চাইতেও এমন অনেক দিক আমাদের সামনে উন্মোচিত হয়। মহাভারতের প্রতিটি চরিত্র আমাদেরকে যেন সমাজে এমন কিছু প্রথা, এমন কিছু দিক ভাবতে বাধ্য করে, যেটাতে আমাদের মনে হয় যে না, সত্যি তো, শুধু এই যুগ নয়, রাজনৈতিক জটিলতা, দুঃখ, কষ্ট, আনন্দ, ভালোবাসা, প্রেম, হিংসা সবই সেই যুগেও ছিল। প্রতিটি মানুষ এর বাইরে কেউ বেরোতে পারেনি তাদের জীবনযাত্রা। বিশেষ করে মহাভারতে তো রাজনীতি এমনভাবে প্রতিটি চরিত্রকে প্রভাবিত করে রেখেছে যে দেখলে বাবারে, এর থেকে তো আমরা এখন অনেক ভালো আছি। এত সংগ্রাম তাদের জীবনে, এত জটিলতা, এত কি বলবো, কষ্ট, এত ধৈর্যের পরীক্ষা দেওয়া, এত লড়াই সম্পর্কে জটিলতাগুলো এমনভাবে আমাদের সামনে ফুটে উঠেছে না। এখন যাই ঘটনা ঘটুক না কেন আমাদের চারপাশে, যদি মহাভারত নিয়ে আমরা চিন্তা করি একবার, তাহলে কিন্তু নতুন করে আমরা কখনোই অবাক হব না। সে মানুষে মানুষে কলহ বলুন, হিংসা বলুন, ভালোবাসা বলুন, সবই যেন ব্যাসদেব তার অত্যন্ত দক্ষ চোখ দিয়ে সেই যুগে বসেও দেখে নিয়েছে পরবর্তীকালে মানুষ কতটা নিচে নামতে পারে, মানুষ কতটা জটিল হতে পারে। মহাভারত খুঁটিয়ে পড়ে ভাবলে, আলোচনা করলে কিন্তু এখনকার দিন নিয়ে আমাদের নতুন করে অবাক হওয়ার যেন কিচ্ছু সত্যিই নেই। আপনারা নিজেরাই ভালো করে চিন্তা করে দেখবেন, কোনো একটি চরিত্রের কোনো একটি ঘটনা মহাভারতের বর্ণিত চরিত্রগুলো থেকে কতটা আলাদা বা আদৌ আলাদা কিনা। স্বল্পকালের হোক বা দীর্ঘমেয়াদী উপস্থিতি হোক, মহাভারতের প্রতিটি চরিত্র যেন এক্সে বারকার এক, অর্থাৎ সেই চরিত্রটির আগমন না হলে যেন অনেক ঘটনাই যেন উল্টোপাল্টা হয়ে যেত। এরকমই একটা নারী চরিত্র নিয়ে আজকে আমি আপনাদের সামনে আমার নিজের কথা বলবো। তিনি হচ্ছেন মহারাজ পাণ্ডুর দ্বিতীয়া মহিষী মদ্র রাজকন্যা মাধুরী। মাধুরী বললাম না, আসলে উনার আসল নাম মাধুরী, রাজা ঋতায়নের কন্যা, রাজা শল্যের ভগিনী। প্রচলিতভাবে যেহেতু মদ্র রাজকুমারী উনি, তাই উনার নাম পড়ে গেছিল মাদ্রী। যেমন কুন্তির আসল নাম কিন্তু পৃথা, কিন্তু উনি কুন্তিভোজের পালিতা কন্যা হিসেবে যেহেতু পরবর্তীকালে সমাজে উনার পরিচিতি, তাই উনার নাম হয়েছিল কুন্তি। সেই হিসেবে মাধুরী নামটিও যেন হারিয়ে যায় মদ্র রাজকুমারীর এই পরিচয় আড়ালে, অর্থাৎ তাকে আমরা পাই মাদ্রী হিসেবে। মাদ্রী এমন একটি চরিত্র যেটি পাস্ট কীরকম ছিল, তার শৈশব কীভাবে কেটেছে আমরা কিছুই জানতে পারি না। তাকে প্রথম আমরা দেখি পাণ্ডুর পাশে, পাণ্ডুর মহিষী পরিচয়। এখানে পাণ্ডুর সঙ্গে মাদ্রীর বিবাহটি পুরোপুরি ভীষ্মের রাজনৈতিক পরিকল্পনা ফল কিনা, সেই বিতর্ক তো একটা আছেই, এবং সেই নিয়ে ডিটেলসে আলোচনা আমি করেওছি যখন ভীষ্মকে নিয়ে আমি যে ভিডিওটি বানিয়েছি ওতে। আজকে সেই ডিটেলসে আর গেলাম না, শুধুমাত্র ছুঁয়ে গেলাম ঘটনাটা যে হ্যাঁ, যদিও বা ভীষ্মর রাজনৈতিক পরিকল্পনার ফল হিসেবে পাণ্ডু এবং মাদ্রীর বিবাহ হয়েও থাকে, তখন থেকে আমরা প্রথম মাদ্রীকে দেখছি। তখন মাদ্রীকে আমরা কীভাবে দেখছি? বড় ভাইদের স্নেহে লালিতা আহ্লাদিনী মাদ্রী পাণ্ডুর সঙ্গে হস্তিনাপুরে এসে পা রাখছেন, এবং উনি জেনে আসছেন যে উনার একজন সতীন রয়েছে কুন্তি, এবং মাদ্রী কিছুটা যেন ভীতা যে কুন্তি উনাকে কীভাবে অ্যাকসেপ্ট করবে। যখন উনি সে কুন্তিকে দেখলেন, উনার মধ্যে তখন একটা ভাব ছিল যে উনি রাজ পরিবার থেকে আসছেন, ওয়ারেস কুন্তি কিন্তু রাজ পরিবারের কন্যা ছিলেন না। উনি ছিলেন অ্যাকচুয়ালি যাদব কুলের কন্যা, রাজ পরিবারের পালিতা। আর মাদ্রী সে জায়গায় ছিলেন রাজপরিবারের জন্ম নেওয়া একটি রাজকুমারী। বংশের অভিজাত্যে মাদ্রী কিছুটা এগিয়েছিলেন। যখন সামনাসামনি কুন্তিকে দেখলেন, তখন এটাও উনি বুঝলেন যে চেহারার সৌন্দর্যে মাদ্রী
কুন্তির থেকে অনেকটা এগিয়ে। সেই হিসেবে মাদ্রি প্রথম দিকে কিছুদিন কুন্তির সঙ্গে একটু অসহযোগিতা করেছেন ব্যবহার দিয়ে, কিন্তু কুন্তির ধৈর্য, কুন্তির উদার মনোভাব মাদ্রিকে ভাবতে বাধ্য করে যে না, কুন্তি উনার সতীন নয়, কুন্তি উনার বড় দিদি। এবং যখন পরবর্তীকালে যে কদিন আমরা কুন্তি এবং মাদ্রিকে একসঙ্গে দেখেছি পাণ্ডুর দুই পাশে, সেখানে কিন্তু আমরা কুন্তির ছোট বোন বা কুন্তির ছায়া হিসেবেই মাদ্রিকে আমরা পেয়েছি। এখানে কুন্তির শুধুমাত্র গুণ বলবো না, মাদ্রিরও গুণ, যে মাদ্রি নিজেকে খাপ খাইয়ে নিয়েছেন, নিজেকে মানিয়ে নিয়েছেন যে না, কুন্তির ব্যক্তিত্বের সামনে মাদ্রির শুধু শারীরিক সৌন্দর্য বা বংশের অভিজাত্য দিয়ে পাণ্ডুর ভালোবাসা উনি পাবেন না, পাণ্ডুর শ্রদ্ধা উনি পাবেন না। কারণ পাণ্ডুর শ্রদ্ধা বা সম্মান কিছুটা হলেও বাড়তি পেতেন কুন্তি শুধুমাত্র কুন্তির ব্যক্তিত্বের জন্য, কুন্তির ধৈর্য, কুন্তির বুদ্ধিমত্তার জন্য। যাই হোক, মাদ্রি প্রথম আমরা মাদ্রি যে স্পষ্টবক্তা ছিলেন এবং উনি চাইলে যে নিজের মত প্রকাশ করতে পারতেন, এটা আমরা মাদ্রির জীবনের দুটো জায়গায় দেখি। প্রথম কোথায় দেখি? প্রথম যখন দেখি যে পাণ্ডুর কথা মতো কুন্তি নিয়োগ প্রথার মাধ্যমে 3 সন্তানের জননী হলেন। তখন মাদ্রি কি দেখলেন যে না, পাণ্ডুর সন্তান জন্মদানে অক্ষম হওয়া সত্ত্বেও যদি কুন্তি মাতৃত্বের স্বাদ পান, তাহলে মাদ্রি কেন নয়? এর আগে কিন্তু পাণ্ডু যখন অভিশাপের কারণে রাজবংশের রাজপরিবারের সব সুখ ছেড়ে বনবাসে যাওয়ার সিদ্ধান্ত নিলেন, তখন যখন কুন্তি একজন কর্তব্যপরায়ণা স্ত্রীর মতোই পাণ্ডুর অনুসরণ করলেন, মাদ্রিও কিন্তু মনে কোনো রকম খেদ না রেখে, কোনো রকম অভিযোগ না করে হাসি মুখেই কিন্তু কুন্তির ছায়া হিসেবে পাণ্ডুর সঙ্গে বনে চলে যান। ওখানে কিন্তু রাজপরিবারের স্নেহে আহ্লাদে লালিতা মাদ্রি কোনো রকম ক্ষোভ আমরা কোথাও পাই না, কোনো দিনই পাইনি। যে কদিন উনি বেঁচে ছিলেন, কোনো দিনই কিন্তু ফেলে আসা রাজবৈভবের জন্য আক্ষেপ মাদ্রিকে আমরা করতে দেখি না। তাহলে ওনার প্রথম আক্ষেপ দেখি কোথায়? যখন উনি দেখেন উনি মা হতে পারছেন না। হয়তো উনি সে আক্ষেপ পাণ্ডুর কাছে কোনোদিনই করতেন না যদি দেখতেন যে কুন্তিও মা হতে পারছেন না। উনি ভাগ্যকে মেনে নিয়েছিলেন। যখন দেখলেন নিয়োগ প্রথার মাধ্যমে কুন্তি মা হতে পারছে, ওয়াই নট মাদ্রি? তখনই প্রথম মাদ্রি নিজের ইচ্ছা প্রকাশ করেন স্বামীর কাছে, এবং সেটা কিছুটা জোরের সঙ্গেই প্রকাশ করেন, যার জন্য পাণ্ডুর অনুরোধে কুন্তি মাদ্রিকে নিয়োগ প্রথার যে পদ্ধতিটি শিখিয়ে দেয়। মাদ্রি তখন একটি, যদি বলি যে হ্যাঁ, বুদ্ধিমতী পরিচয় দিয়েছেন, যে উনি তখন শুধু এটুকুই চিন্তা করেছেন যে কুন্তি 3 সন্তানের জননী হচ্ছেন, এবং মাদ্রি ভালো করেই জানতেন উনি একবারে বেশি নিয়োগ প্রথা প্রয়োগ করতে পারবেন না। তাই উনি একবারেই 3 সন্তান তো সম্ভব নয়, উনি 2 সন্তানের জননী হয়ে কিছুটা হলেও কুন্তির কাছাকাছি আসতে চেয়েছেন। তাই উনি চিকিৎসক বৈদ্য যে ছিলেন দেবতাদের, অশ্বিনী কুমার দ্বয়কে আহ্বান করেন এবং তাদের মাধ্যমে নকুল এবং সহদেবের জননী হন। এখানে যদি বলি উনি শুধুমাত্র একজন নারী হিসেবে চিন্তা করেছেন, তাই কুন্তির সমকক্ষ হওয়ার চেষ্টা করেছেন। কিন্তু যদি কুন্তির মতো উনি প্রখর বুদ্ধিসম্পন্ন হতেন, তাহলে হয়তো উনি অশ্বিনী কুমার দ্বয়কে ডাকতেন না। ধর্ম, পবন এবং দেবরাজ যেরকম দেবতা ছিলেন, অর্থাৎ ওনাদের যেরকম আভিজাত্য ছিল, যেরকম ওনারা বীর ছিলেন, যার জন্য তাদের আশীর্বাদে জন্ম নেওয়া সন্তানরা বীর হওয়াতে কুন্তি কিন্তু পরবর্তীকালে বীর সন্তানের জননী বলে আখ্যায়িত হয়েছেন। ওয়ারেস মাদ্রি কিন্তু বীর সন্তানের জননী হতে পারেননি, কারণ নকুল বা সহদেব ওরা কিন্তু কোথাও একটু বীরত্বের দিক দিয়ে বাকি 3 ভাইয়ের থেকে একটু ম্লান ছিলেন। পাণ্ডুর কথা মতোই যদি পাণ্ডুর নির্বাচিত করে দেওয়া দেবতাকে মাদ্রি ডাকতেন, তাহলে হয়তো পাণ্ডু তাদের ধর্ম, পবন বা দেবরাজের সমকক্ষই কোনো দেবতাকে আহ্বান করতেন, হয়তো বরুণদেবকে আহ্বান করতেন। ঠিক আছে, তাহলে এখানে মাদ্রি কিন্তু কোথাও একটু গিয়ে এইটা পরিচয় দিলেন, যতই উনি তো রাজনীতির ক্ষেত্রে উনি কিন্তু এত তীক্ষ্ণ বুদ্ধি বা এত খোদে চিন্তা করার মতো মেয়ে ছিলেন না। সেটা হতে পারে উনার শৈশবকাল খুব আদরে স্নেহে লালিতা। কুন্তির শৈশব কিন্তু অত্যন্ত সংগ্রামের সঙ্গে কেটেছে। সেটা কুন্তিকে নিয়ে যে ভিডিওটি বানিয়েছি, সেই 2টি ভিডিওতে আমি বারে বারে এই কথাটি বলেছি যে কুন্তির শৈশব থেকেই কিন্তু কুন্তি অত্যন্ত লড়াইয়ের মধ্যে দিয়ে গেছেন, অত্যন্ত উনাকে চিন্তা করে করে প্রতিটি পদক্ষেপ পা ফেলতে হয়েছে, যেটা মাদ্রিকে করতে হয়নি, যার জন্য কিন্তু মাদ্রি এতটা হয়তো ব্যক্তিত্বময়ী হয়ে উঠতে পারেননি। তবে
আরেকটি জায়গায় এই পরে আমরা কোথায় দেখি মাদ্রি নিজের মত রেখেছেন, কোথায় না যখন পাণ্ডুর মৃত্যু হলো। পাণ্ডুর মৃত্যু কিভাবে হয়েছিল? পাণ্ডু তো কিমিন্দম ঋষির থেকে অভিশাপ পেয়েছিলেন যে উনি কোনো ওনার স্ত্রীদের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করতে পারবেন না, এটাই ছিল পাণ্ডুর অভিশাপ। এটা জেনেও কিন্তু মাদ্রি যখন পাণ্ডু মাদ্রির কাছে আসতে চাইলেন, মাদ্রির সঙ্গে সম্পর্ক স্থাপন করতে চাইলেন, একজন স্ত্রী হিসেবেই বলতে পারি হয়তোবা উনি স্বামীকে আটকাতে পারেননি। কোথাও একটা উনার মধ্যেও একটি আকাঙ্ক্ষা ছিল উনি স্বামীর সঙ্গে মিলিত হবেন, যার জন্য মাদ্রি সেখানে যখন তার সঙ্গে মিলনের সময় পাণ্ডুর মৃত্যু হলো হৃদরোগে, তখন মাদ্রি কোথাও একটা গিয়ে নিজের মধ্যে অপরাধ বোধ হলো যে হ্যাঁ, আমি যদি আটকাতাম স্বামীকে তাহলে তো আজকে এই পরিণতি হতো না। যেটা কুন্তী যে পরীক্ষায় পাশ করেছেন, মাদ্রি কিন্তু সেই পরীক্ষায় পাশ করতে পারলেন না, অর্থাৎ কুন্তির মতো সংযমী ছিলেন না মাদ্রি, যার জন্য উনি অপরাধ বোধ থেকেই নিজের মত জোরে প্রকাশ করলেন যে না, আমি যেহেতু আমার জন্য এই পরিণতি, আমি নয়, তুমি নয় দিদি, আমি এগোবো। অর্থাৎ মাদ্রি জোর দিয়ে বলেন উনি সহমরণে যাবেন, কুন্তিকে যেতে দিলেন না। কুন্তি কিন্তু কর্তব্যের খাতিরে যেতে চেয়েছিলেন, মাদ্রি কিন্তু সেটাও কর্তব্যের খাতিরে নয়, উনি নিজের অপরাধ বোধকে চাপা দেওয়ার জন্য চেয়েছিলেন পাণ্ডুর সঙ্গে সহমরণে যেতে। তবে এখানে যেতে যেতেও উনি কিন্তু একটা স্বীকারোক্তি করেছেন, একটা স্পষ্ট ভাষায় উনি নিজের আরেকটি অক্ষমতার কথা কুন্তির সামনে প্রকাশ করেছেন যে আমার দুই সন্তানকে তুমি তোমার সন্তানদের সঙ্গে বড় করো, কারণ তোমার যে উদার মন, তাদের কখনোই নকুল সহদেব এটা ফিলই করবে না যে তুমি ওদের নিজের মা নও। আমি তোমার মতো এত উদার মনের নই, তাই আমি যদি থেকে যাই, নকুল সহদেবের সঙ্গে বারে বারে আমি যুধিষ্ঠির, ভীম এবং অর্জুনকে দুচোখ করে ফেলবো, যেটা তুমি করবে না। অর্থাৎ এখানে মাদ্রি নিজের মুখেই কিন্তু কুন্তিকে অনেকটা এগিয়ে দিলেন, যেখানে এবং স্বীকার করলেন স্পষ্টভাবে যে নিজের অক্ষমতাটা কোথায়। তাহলে মাদ্রি যে স্পষ্ট বক্তা ছিলেন এটা আমরা এখানেও দেখলাম। আচ্ছা, তবে মাদ্রিকে নিয়ে বলা আমার এখানেই শেষ হয়ে যেতে পারত যদি না আমি শুধুমাত্র আমি তো নিরপেক্ষভাবে বিভিন্ন লেখকের বই পড়েছি, পড়ে আমার তাদের প্রত্যেকের লেখা পড়ে নিজের মনের মধ্যে যে প্রতিক্রিয়াগুলো হয়েছে সেগুলো আপনাদের সামনে আমি বলছি। আমি শুধুমাত্র মাদ্রিকে নিয়ে শুধু ব্যাসদেবের চোখে দেখা যে ঘটনা বা রাজশেখর বসুর লেখা, নৃসিংহ ভাদুরীর লেখা পড়ে আমি শুধু বলছি তা নয়, আমি দীপকচন্দ্র, প্রতিভা দেবী এদের লেখাও কিছু কিছু পড়েছি বা আরও দু একজনের লেখা পড়েছি, যেখানে তারা কোথাও একটা আমাকে ভাবতে বাধ্য করছে যে মাদ্রির এই স্বল্পকালের জীবন কোথাও একটা যেন মহাভারতের কিছু অন্ধকার দিককে আলোকিত করছে, আমাদেরকে ভাবতে কিছু কিছু প্রথা ভাবতে বাধ্য করছে যে সত্যিই কি কুন্তির জীবনটিতে নিয়োগ প্রথা প্রয়োগ হয়েছিল, সত্যিই কি পাণ্ডুর জীবনের অভিশাপটি কিমিন্দম ঋষির দ্বারা এসেছিল, সত্যিই কি যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেবেরা পাণ্ডুর ক্ষেত্রজ পুত্র অর্থাৎ ধর্ম, পবন বা দেবরাজ এবং অশ্বিনী কুমারদের পুত্র, সত্যিই কি মাদ্রি নিজের থেকে পাণ্ডুর সঙ্গে সহমরণে গেছেন? এই প্রশ্নগুলো উত্তর খুঁজতে গিয়ে তাদের বইগুলি পড়ে আমি যেটা পেয়েছি ওনাদের মত সেটা হচ্ছে যে বিদুর যখন পাণ্ডু কুন্তি ও মাদ্রিকে নিয়ে বনবাসে, অর্থাৎ বনবাসে না, ওরা একান্তে সময় কাটাচ্ছিলেন, তখন পাণ্ডুর সন্তান জন্মদানের যে অক্ষমতা এটা আগে থেকেই ছিল এবং সেটা দুই স্ত্রীর কাছে ঢাকার জন্যই পাণ্ডু কোথাও একটা গিয়ে কিমিন্দম ঋষির গল্পটি স্ত্রীদের কাছে বলেছিলেন নিজের অক্ষমতাকে ঢাকার জন্য, যেটা কুন্তি হয়তো বুঝে গেছিলেন বা কুন্তি স্বামীর সঙ্গ না পেতে পেতে কোথাও একটা নিজে একাকিত্ব কাটাতে বিদুরের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে পড়েছিলেন। বিদুরের মাধ্যমে উনার এই 3 সন্তানের জননী হওয়া, এটা মাদ্রি কোনোভাবে জেনে গেছিলেন এবং সেটি কুন্তির কাছে হয়তো প্রকাশও হয়ে গেছিল। নকুল সহদেব আসলে কুন্তিরই সন্তান, মাদ্রির কোনো সন্তান হয়ইনি, কিন্তু মাদ্রি যাতে কোনোদিনই এই সত্য বাইরে আনতে না পারে তাই পাণ্ডুর সঙ্গে সঙ্গে মাদ্রিকেও সরিয়ে দেওয়া হলো। এটা ওনাদের লেখা পড়ে, ওনাদের লেখা থেকে আমি এটা ওনাদের এই মনোভাবটার পরিচয় আমি পেয়েছি। হতে পারে হয়তো এটা কোথাও একটা কি সত্যি, হতে পারে নয়, আমি শুধু আমার প্রতিক্রিয়াটা আপনাদের জানালাম যে আমার এত সবের পরেও কোথাও একটা কি মনে হয়েছে যে খুব কি দরকার আছে মাদ্রির জীবনটাকে নিয়ে এইভাবে আলোচনা করে কুন্তির জীবনে এত নোংরা রাজনীতি আনার। যদি দেখুন ব্যাসদেব কিন্তু মহাভারতে যখন যা উনার লিখেছেন কোথাও কিন্তু উনি কোনো ভাষার আড়াল দেননি, এটা আমি আগেও বলেছি, কুন্তির ভিডিওতেও আমি বলেছি, কুন্তিকে নিয়ে যে ভিডিও করেছিলাম।
তো আমি বলেছি যে ব্যাসদেব কিন্তু যেখানে যেখানে যা অন্ধকার দিক উনি কিন্তু ভাষার মাধ্যমে সেটা পাঠককে জানিয়েছেন। তাই যেচে পড়ে শুধুমাত্র নোংরা ঘাটার জন্যই কুন্তির জীবনে জটিলতা আনতে হবে, মাদ্রির জীবনকে এক অত্যন্ত মানে এইভাবে দেখাতে হবে যে উনি রাজনীতির শিকার, উনি কুন্তি এবং বিদুরের অবৈধ সম্পর্ক জেনে যাওয়ার সাক্ষী, তাই উনাকে সরিয়ে দেওয়া হলো, এইভাবে আমরা কেন চিন্তা করব? এত জটিলতা এত নোংরাভাবে কেন চিন্তা করব? আমরা শুধু ব্যাসদেবের চোখ দিয়েই দেখি না, মহাভারতের প্রচুর জটিলতা আছে। মহাভারতের তৎকালীন সমাজে যে চিত্র আমাদের সামনে ফুটে উঠেছে তাতে কিন্তু যথেষ্ট জটিলতা আছে, যথেষ্ট নোংরামি আছে, নাইবা নিজে থেকে আমরা কিছু চিন্তা করলাম। অনেক গবেষকের মতে তো দ্রৌপদী বরাবর কর্ণের প্রতি দুর্বল ছিল এবং কর্ণ নাকি নীল গোলাপ দিয়ে দ্রৌপদীকে প্রপোজও করেছিলেন যখন দ্রৌপদী হস্তিনাপুরের কুলবধূ। এইভাবে এত যেচে পড়ে নোংরাভাবে চিন্তা নাই বা করলাম, তাই না? সহজভাবে সুন্দরভাবে মন ভালো রাখার জন্য আমরা থাকি না, মহাভারত নিয়ে মন ভালো রাখার জন্য আলোচনা করি না, এত ক্লেদ ঘেটে আমাদের কি দরকার? যাই হোক, আমি তো আমার প্রতিক্রিয়া আপনাদের সামনে রাখলাম। আপনাদের কি প্রতিক্রিয়া? আমি কিন্তু আগ্রহী হয়ে রইলাম জানার জন্য আপনাদের মতামতগুলি। অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, লাইক করবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটিকে তাদের কাছে আমার বিনীত অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও দেব আপনাদের কাছে অটোমেটিক নোটিফিকেশন চলে যাবে। সঙ্গে থাকুন, ভালো থাকুন।